ইউনিভার্সে যত কিছু আছে, গ্রহ নক্ষত্র সূর্য থেকে যা কিছু আছে এবং আমাদের এই পৃথিবীতে যা কিছু আছে, সব কিছু কিছু না কিছু পদার্থ দিয়ে তৈরি। যে আমাদের ক্লাস 11টাকে পুরো কমপ্লিট করার জন্য বা ভালোভাবে আয়ত্ত করার জন্য ওপর থেকে নিচ বরাবর এই লাইনটাকে ওপর থেকে নিচ বরাবর আমাদেরকে মুখস্থ করতে হবে। দুটি হাইড্রোজেন পরমাণু একটি অক্সিজেন পরমাণু যদি যুক্ত হয়, যে যৌগটা আমরা পাই সেটা হচ্ছে জলের অণু। আমি যদি নিউটন সংখ্যা বার করতে চাই তাহলে যেটা করতে হবে, এ থেকে জেড কে বাদ দিতে হবে। আজকে আমরা রসায়নশাস্ত্র পড়ব এবং ক্লাস 11-এর যে প্রথম চ্যাপ্টারটি আছে ইউনিট 1 অর্থাৎ রসায়নশাস্ত্রের প্রাথমিক ধারণা, এইটি আমরা আলোচনা করব বিস্তারিতভাবে। তোমরা যদি এই চ্যাপ্টারের প্রিমিয়াম কোয়ালিটির নোটস যদি পেতে চাও কিংবা তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে ইলিট অ্যাপসটি তোমরা ডাউনলোড করো এবং সেখানে ফ্রিলি তোমরা এটা অ্যাক্সেস করতে পারবে। ওকে, তাহলে আমরা আজকের যে ক্লাস সেটা আমরা স্টার্ট করতে যাচ্ছি। আচ্ছা, আমরা প্রথমে পরমাণু ধারণা থেকে শুরু করব। যেহেতু আমি ধরে নিচ্ছি যে তোমরা একেবারে জিরো থেকে শুরু করবে, তোমাদের এটা মনে করার কোনো বিষয় নেই যে আমি তো ক্লাস 10-এ অনেকটা আমার দুর্বলতা রয়েছে বা অনেকটা কনসেপচুয়ালি আমার অনেক প্রবলেম রয়েছে, তাহলে আমি ক্লাস 11টাকে কীভাবে স্টার্ট করতে পারি। তোমাদের এই বিষয়ে কোনো চাপ নেওয়ার কোনো ইয়ে নাই। আমি এখানে তোমাদেরকে বিশদে ডিটেলসে বলবো এবং একদম গোড়া থেকে বলবো যাতে করে তুমি এই বিষয়টাকে আয়ত্ত করতে পারো। সুতরাং আমরা চলে আসছি পরমাণুর ধারণা থেকে, একেবারে প্রথম থেকে, যেগুলো তোমরা ক্লাস 7-এ 8-এ 9-এ এগুলোতে পড়েছো, সেইখান থেকে আমরা শুরু করি একটু একটু করে, যাতে করে তোমরা প্রথমে এই জায়গাটাতে আসতে পারো। ওকে, তাহলে চলো, পরমাণুর ধারণা কি। আমরা জানি ইউনিভার্সে যত কিছু আছে, গ্রহ নক্ষত্র সূর্য থেকে যা কিছু আছে এবং আমাদের এই পৃথিবীতে যা কিছু আছে, সব কিছু কিছু না কিছু পদার্থ দিয়ে তৈরি। এই পদার্থগুলোকে যদি আমরা ভাগ করতে চাই তাহলে কতগুলো ভাগে বিভক্ত করা যায়। যেমন এগুলো কিছু আছে মিশ্র পদার্থ, কিছু আছে মৌলিক পদার্থ, কিছু যৌগিক পদার্থ। এই দুটোকে মিলিত করে আমরা পিওর পদার্থ বা বলতে পারি, পিওর পদার্থ বলতে পারি সেক্ষেত্রে। তাহলে এই পদার্থগুলোর কিন্তু যদি আমরা ছোট ছোট করে ভাগ করতে থাকি, এগুলোকে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র করতে যতটা ছোট করা সম্ভব সেই লেভেলে যদি যায়, সেইখানে গিয়ে এমন ছোট একটা কণাতে পরিণত করব যার ধর্মটা ওই পদার্থের ধর্মের সঙ্গে অনুরূপ হবে, তাহলে তাকে আমরা বলবো অণু। ঠিক আছে, তাহলে এবার এই অণুর মধ্যে আবার কতগুলো পরমাণু থাকে। যেমন একটা যদি জলের অণু আমরা এখানে দেখি তাহলে দেখবো এখানে দুটি হাইড্রোজেনের পরমাণু আছে আর একটি অক্সিজেনের পরমাণু আছে। তাহলে আবার অন্য একটা যদি নেই, হাইড্রোজেনের একটা যদি অণু নেই আমরা, তাহলে এখানে দেখবো শুধুমাত্র হাইড্রোজেনের দুটি পরমাণু আছে। তাহলে দুটি পরমাণু মিলিত হয়ে একটা অণু গঠন হলো। এই অণুটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম অংশটা। একে যদি আমরা ভাগ করি তাহলে এরকম দুটো পেতে পারি, বা কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাবো যে যেমন হিলিয়াম, এই হিলিয়াম কিন্তু একটাই পরমাণু, এটাকে আমরা বলছি পরমাণু ক্ষুদ্রতম অংশ। ঠিক আছে, এরা দুটো তিনটে মিলিত হয়ে, যেরকম হাইড্রোজেন, এরা দুটো পরমাণু মিলিত হয়ে একটা অণু গঠন করলো। ঠিক আছে, তাহলে পদার্থের ক্ষুদ্রতম যে অংশটা সেটা হতে পারে অণু, এইরকম অণু, আবার হতে পারে পরমাণু। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম অংশ হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম অংশ হচ্ছে পরমাণু। এবার পরমাণুর মধ্যে কি আছে সেগুলো আমরা দেখতে পারি, যে পরমাণুর মধ্যে কি কি আছে এবং কি কি নিয়ে গঠিত। সেই ক্ষেত্রে আমরা দেখব পরমাণুর বিভিন্ন মডেল আমরা জানি ইতিমধ্যে, সেগুলোকে আমি ডিটেলসে এই ক্লাসে বলছি না, তবে তোমরা সেগুলো পরের ক্লাসে বা পরের চ্যাপ্টারে ডিটেলসে পড়বে। তো যেমন বিভিন্ন মডেল থেকে আমরা এটা জেনেছি যে পরমাণুর দুটো অংশ আছে। একটা অংশ হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস আর আরেকটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের বহির্ভূত অংশ অর্থাৎ ইলেকট্রন মহল। তাহলে এই ইলেকট্রন মহল আর এটা হচ্ছে নিউক্লিয়াস। ওকে, তাহলে এই নিউক্লিয়াসে কি কি থাকে আমরা জানি। নিউক্লিয়াসে থাকে প্রোটন প্লাস এর মধ্যে থাকে নিউট্রন এবং ইলেকট্রনিক কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করে। ওকে, আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেল, এইগুলোকে বলা হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেল। নিউট্রন এবং প্রোটন ইলেকট্রন এগুলোকে, এছাড়াও অনেক ধরনের পদার্থ মানে ছোট ছোট কণা আছে সাব অ্যাটমিক পার্টিকেল। যদি আমরা টোটালে দেখতে চাই তাহলে মোরালেস মোটামুটি 30 থেকে 35 ধরনের ডিফারেন্ট এরকম সাব অ্যাটমিক পার্টিকেল, ভিন্ন ভিন্ন সাব অ্যাটমিক পার্টিকেলের মধ্যে আছে। তবে আমাদের যতটুকু দরকার সেখানে এটা কিন্তু নিউট্রন এবং প্রোটন এবং ইলেকট্রন, এতটুকু জানলেই যথেষ্ট। ওকে, তাহলে এবার আমরা চলে আসব যে একটা পরমাণু কি কি নিয়ে গঠিত। তাহলে একটা পরমাণু প্রকৃতপক্ষে নিউট্রন প্রোটন আর ইলেকট্রন নিয়ে গঠিত। আপাতত এইটুকুই আমরা বুঝবো সহজভাবে। এখন আমরা নিউক্লিয়াসটাকে এইখানে প্রকাশ করার জন্য একটা সিম্বল আমরা ধরতে পারি যে নিউক্লিয়াসের মধ্যে কি কি আছে। একটা পরমাণুকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এক্স একটা যে কোনো একটা পরমাণু হতে পারে। তো তার মধ্যে আমরা দুটো জিনিস দেখব, একটা হচ্ছে জেড আর একটা হচ্ছে এ। তাহলে এই নিউক্লিয়াসে যে প্রোটন সংখ্যা, এখানে কতগুলো প্রোটন থাকতে পারে
এখানে প্রোটন থাকতে পারে একটা, দুটো, তিনটে, চারটে, এরকম করে মানে কতটা সংখ্যক, মানে প্রোটন এখানে যদি পরিবর্তন হয়, এখানে যদি দুটো পরমাণু নিই আমরা, একটা পরমাণু আর একটা পরমাণু, এখানে যদি একটা প্রোটন আর এখানে দুটো প্রোটন হয়, তাহলে পরমাণু দুটো কিন্তু আলাদা হবে। পরমাণু আলাদা হতে গেলে তাদের মানে সেই পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যাকে আলাদা হতেই হবে, ঠিক আছে। তাহলে আমরা এটা হচ্ছে মৌলিকত্ব বিষয় একটা। তাহলে প্রোটন সংখ্যা চেঞ্জ করে 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 আমরা নতুন নতুন মৌল নিয়ে আসতে পারি, যেখানে আমরা দেখবো যে সব থেকে মানে ছোট একটা মৌল পরমাণু, সেটা হচ্ছে হাইড্রোজেন। এখানে একটাই মাত্র কি থাকে, প্রোটন থাকে, একটা প্রোটন থাকে আর একটা ইলেকট্রন থাকে, আর কিচ্ছু থাকে না। এর থেকে যদি বড় পরমাণু গঠন করতে চাই তাহলে সেটা হবে হিলিয়াম, যেখানে দুটো প্রোটন আছে। তাহলে এখানে যেটা বেসিক্যালি দেখলাম যে প্রোটন সংখ্যা আলাদা, আমরা দুটো পরমাণু ভিন্ন পরমাণু পেলাম। এইভাবেই মৌলিক পদার্থগুলোকে আলাদা বা ডিফারেন্ট করতে পারি আমরা, ওকে। তাহলে আমরা এই প্রোটন সংখ্যা 1 থেকে শুরু করে আমরা যেটা এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে মৌলগুলো, তাতে করে 118 খানা মৌল আবিষ্কার হয়েছে, 118 বা 20 খানা এরকম মৌল আবিষ্কার হয়েছে। নেচারে আমরা যেটা পাই সেটা হচ্ছে 92 খানা এলিমেন্ট, এরকম করে। তার মানে যেটা সব থেকে বড় নেচারে পাওয়া যায়, একটা পরমাণুতে এখানে 92 খানা, এই নিউক্লিয়াসে 92 খানা, 92 খানা কি আছে, প্রোটন আছে। তাহলে কত বড় একটা পরমাণু এখানে বোঝা যাচ্ছে, ঠিক আছে। এছাড়াও প্রোটনের সঙ্গে সঙ্গে এছাড়া কি আছে, এখানে নিউট্রনও রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা সেগুলো দেখব, কিন্তু আমাদের যেটা প্রাথমিক ধারণা দরকার সেটা হচ্ছে যে পরমাণুগুলো তাহলে কিভাবে আলাদা হলো। পরমাণু নিউক্লিয়াসে শুধুমাত্র প্রোটন সংখ্যা চেঞ্জ হলো, আস্তে আস্তে বাড়তে শুরু করলো, একটা থেকে আস্তে আস্তে বাড়তে 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 এরকম হলো, তাহলে পরমাণুগুলো আলাদা আলাদা হলো। এবার আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু বিশ্ব ব্রহ্মাণ্ড অসংখ্য পরমাণু নিয়ে অসংখ্য পরমাণু নিয়ে একটা পদার্থ তৈরি হয়, এই পদার্থগুলো অনেক অনেক মানে এই পদার্থে অনেক অনেক কোটি 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 এরকম কি থাকে না, পরমাণু থাকে বা অণু থাকে, তখনই তাকে আমরা দেখতে পাই। এই যে এই পেনে কিন্তু হাজার লক্ষ কোটি কোটি পরমাণু আছে, তারপরে কিন্তু এটা দেখতে পাচ্ছি। তার মানে বুঝতে হবে যে এই পেনের মধ্যে যে পরমাণুটা রয়েছে এটার সাইজ কিন্তু অনেক ছোট, অনেক ছোট, ঠিক আছে। এক একটা পরমাণুকে আমরা এইভাবে বুঝবো। তাহলে এই পরমাণুগুলো কিভাবে আলাদা হয়েছে সেটা বললাম ওই প্রোটন সংখ্যা দিয়ে। তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে তাদের প্রত্যেকটা পরমাণুকে আমাদের আলাদা আলাদা নামগুলো কিন্তু আমাদের জানা দরকার, কারণ এই পরমাণুগুলো দিয়েই পুরো কেমিস্ট্রি মানে আমরা পড়বো। এই পরমাণুগুলো দিয়েই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে, পদার্থ জগৎ তৈরি হয়েছে। তাহলে আমরা এই মানে প্রত্যেকটা পরমাণুকে আমাদের নাম, তাদের অ্যাটমিক মানে ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক, মানে কোন পরমাণুতে কটা প্রোটন আছে সবগুলো আমাদের জানা দরকার। এখন আমরা অত প্রেসার নেব না, কি করব, সিম্পলি আমরা 30 খানা ক্লাস 11-এর জন্য 30 খানা মৌলকে আমরা মানে মুখস্থ করব এখনকার মতো। যারা করনি তারা এই জায়গাটা করে নেবে। যেমন সব থেকে আমি বললাম যে ছোট একটা পরমাণু হচ্ছে হাইড্রোজেন, সব থেকে ছোট পরমাণু হচ্ছে হাইড্রোজেন, যেখানে একটা প্রোটন আছে, আমি এইখানে 1 লিখলাম। তারপরে যেটা পরমাণু, বড় পরমাণু এর থেকে বড়, সেটা হচ্ছে হিলিয়াম, তাহলে তাকে আমরা এইখানে 2 লিখলাম, কেন, দুটো প্রোটন আছে বলে। তারপরেটা কি হবে, হিলিয়ামের পরেরটা হচ্ছে লিথিয়াম। এগুলো তোমরা জানো, তাই আমি পরপর একটু ট্রেন্ডস দিয়ে এটাকে বোঝাচ্ছি, বা তোমরা এটা বুঝতে পারছো যে প্রোটন সংখ্যা আলাদা হচ্ছে বলে এই পরমাণুগুলো কিন্তু আলাদা করে লিখতে পারছি। এখানে হচ্ছে 3টে প্রোটন থাকে। তাহলে এই যে প্রোটন সংখ্যা নির্দেশ করছে যে মানে লেটারটা, একে আমরা সিম্পলি কি দিয়ে প্রকাশ করেছিলাম, জেড দিয়ে। একে আমরা বলি অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক বলি এটাকে, ওকে। তাহলে পরমাণু ক্রমাঙ্ক যদি আলাদা হয় পরমাণুগুলো আলাদা আলাদা হবে। এইরকম করে আমরা 1 থেকে 30 পর্যন্ত লিখবো। তার জন্য আমরা পিরিয়ডিক টেবিলে চলে আসব। আমরা যদি পিরিয়ডিক টেবিলে দেখি তাহলে দেখবো যে এইখানে এই যে 1 নম্বর মৌল, আমি একটু আগে যেটা বলছিলাম যে পরমাণুটা সব থেকে ছোট সেটা হচ্ছে হাইড্রোজেন, যেখানে একটা মাত্র প্রোটন আছে। তারপরে যে পরমাণুটা একটু বড়, যার নিউক্লিয়াসে 2টি প্রোটন আছে, সেটা হচ্ছে হিলিয়াম, ওকে। তারপরে হচ্ছে বড় কোনটা, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, এইরকম ভাবে চলতে থাকবে। তাহলে আমি তোমাদেরকে যেটা বলবো যে আমাদের ক্লাস 11টাকে পুরো কমপ্লিট করার জন্য বা ভালোভাবে আয়ত্ত করার জন্য তোমরা একটু একটু করে মুখস্থ করবে, যাদের নেই, আর যাদের আছে তাদের খুবই ভালো। তাহলে তোমরা যেটা করবে, যেভাবে মুখস্থ করবে সেটা হচ্ছে এই যে ওপর থেকে নিচ বরাবর এই লাইনটাকে ওপর থেকে নিচ বরাবর আমাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে। এটাকে ওপর থেকে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম এরকম করে ওপর থেকে নিচ বরাবর আমরা লিখবো, মানে মুখস্থ করব। আর এইটাকে, এই লাইনটাকে এই বরাবর আমাদেরকে এটা করতে হবে। যদি না করি তাহলে কিন্তু পরবর্তীকালে প্রবলেম দেখাবে। তাই যেটা আগে করতে হবে সেটা আমরা পরপর আস্তে আস্তে ধীরে 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 মুখস্থ করে ফেলবো, ওকে। আর এইখানে যে লাইনগুলো আছে পি ব্লক এলিমেন্ট, পরে এগুলো জানবে, আর যারা জানো খুবই ভালো। তাহলে পি ব্লক এলিমেন্টে কিন্তু এই 18 নাম্বার যে শ্রেণীটা রয়েছে এইটা ওপর থেকে নিচ বরাবর, তারপরে হচ্ছে 17, 16, 15 এগুলোকে পুরোটাই ওপর থেকে নিচ বরাবর করতে হবে। যদি তোমার মানে একটু প্রবলেম হয়, যদি প্রবলেম হয় তো অন্ততপক্ষে এখানে 3টে আর এখানে 2টো
দুটো তিনটে এরকম করে এতটুকু অংশ মুখস্থ করলেও তোমার মোটামুটি কাজ চলে যাবে। কিন্তু তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও, যদি মনে হয় যে এক্সিলেন্ট কিছু করব, তাহলে কিন্তু পুরোটাই মুখস্থ করতে হবে। ওকে, আর তারপরে যেটা করব আমাদের ক্লাস 11-এর জন্য আমরা এই বরাবর এইখান থেকে শুরু করে এই বরাবর এই সারিটাকে আমরা পর্যায়টাকে আমরা মুখস্থ করব, ঠিক আছে। তারপরে এই তৃতীয় পর্যায়টাকে আমরা এই বরাবর মুখস্থ করব, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন এরকম ভাবে আমরা মুখস্থ করব। ওকে, তাহলে আমরা যেটা করছি এখান থেকে দুটো ওপর থেকে নিচ বরাবর, এইখানে আমরা যেটা করছি সেটা 6টা লাইন আমরা ওপর থেকে নিচ বরাবর করব, শ্রেণী আমরা করব। আর এখানে হচ্ছে দুটো, আর এইখানে হচ্ছে একটা লাইন। 4 নাম্বার লাইনটা আমরা এখান থেকে স্ক্যান্ডিনেভিয়ান থেকে শুরু করে একদম জিঙ্ক পর্যন্ত, এই পর্যন্ত যদি আমরা মুখস্থ করি আমাদের 90% কাজ চলে যাবে। ওকে, তাহলে এই গেল। পরের স্লাইডে আমরা চলে আসছি। আচ্ছা, এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে কনসেপ্ট অফ অ্যাটম অ্যান্ড মলিকিউলস, অণু এবং পরমাণু ধারণা। একটু আগে বলছিলাম যেটা, যে অণু হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম অংশ, তার মধ্যে কি থাকে আরো ক্ষুদ্রতম অংশ থাকে, সেটা হচ্ছে পরমাণু। পরমাণুর যে ধর্ম সেটা কিন্তু অণুর মতো, সেটা কিন্তু পদার্থের মতো নাও হতে পারে। একমাত্র কখন হবে, যদি এক পরমাণু অণু হয়, সেই ক্ষেত্রে তার ধর্মটা কিন্তু ওই পদার্থের অনুরূপ হবে, নচেত হবে না। তাহলে পরমাণু হচ্ছে অণুর থেকেও ক্ষুদ্রতম অংশ। ওকে, তাহলে আমরা কতগুলো পরমাণু দিয়ে আমরা অণু গঠন করতে পারি। যেমন হচ্ছে 2টি হাইড্রোজেন পরমাণু এর সঙ্গে যুক্ত হয়ে একটি অক্সিজেন পরমাণু যদি যুক্ত হয়, তাহলে আমাদের যে যৌগটা আমরা পাই সেটা হচ্ছে জলের অণু। ওকে, তাহলে জলের অণু গঠন হলো কিভাবে না, দুটো ভিন্ন প্রকৃতির, দুটো ভিন্ন পরমাণু, আলাদা আলাদা মৌলের পরমাণু নিয়ে আমরা কি করলাম, জলের অণু গঠন করলাম। এইটাকে আমরা যৌগিক পদার্থ বলি, ঠিক আছে। আবার মৌলিক পদার্থ কিভাবে হয় না, যদি একই প্রকৃতির পরমাণুগুলো যদি পরস্পর যুক্ত হয়। কিভাবে হলো এটা, অক্সিজেন, যেটা আমরা অক্সিজেন গ্যাস বলি, সেটা কিন্তু দুটি পরমাণু মিলিত হয়ে তারপর কিন্তু এটা তৈরি হয়েছে। যেমন এখানে 2টি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে তারপরে অক্সিজেন অণু গঠন হয়। ওকে, এটা এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। এটা লিখলাম মানে এইরকম 2টি অক্সিজেন পরমাণু এরকম আলাদা আলাদা, কিন্তু এটা লিখেছি এটার মানে কিন্তু আলাদা। এটার মানে কিরকম, এই পরমাণু 2টি পরমাণু কিন্তু যুক্ত হয়ে আছে, এই দুটোকে একসঙ্গে লিখতে গেলে আমরা এভাবে লিখবো। ওকে, তাহলে এইটুকু হচ্ছে পার্থক্য। তাহলে এইটা হচ্ছে মৌলিক অণু আর এটা হচ্ছে যৌগিক অণু। এই মৌলিক অণু, যৌগিক অণু যাই হোক না কেন, এরা যদি একাধিক যৌগগুলো যদি পরস্পর মিলিত হয়, তাহলে কিন্তু সেই ধরনের পদার্থকে আমরা বলবো মিশ্র পদার্থ। ওকে, তাহলে মিশ্র পদার্থের উদাহরণ একটা আমরা দেখি। যেমন হচ্ছে বায়ু কিন্তু একটি মিশ্র পদার্থ। কেন, কারণ হচ্ছে এখানে আছে কার্বন ডাইঅক্সাইড, এখানে আছে জলীয় বাষ্প, এখানে আছে অক্সিজেন, আছে নাইট্রোজেন, এগুলো বিভিন্ন পার্সেন্টেজ আছে। অর্থাৎ বিভিন্ন ধরনের মৌলিক গ্যাসীয় অণুগুলো এবং আরো যৌগিক কিছু অণু, এরা পরস্পর একসঙ্গে মিশ্রিত হয়ে আছে। তাই বলে আমরা এটাকে কি বলি, আমরা এটাকে বলি মিশ্র যৌগ। ওকে, মিশ্র পদার্থ। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি অণু এবং পরমাণু সম্পর্কে ধারণা পেলাম। তার মানে অণুর মধ্যে কি থাকে, পরমাণু থাকে। আর আমাদেরকে এইটা বুঝতে হবে যে একটা অণুর মধ্যে কতগুলো পরমাণু আছে, কত প্রকৃতির পরমাণু আছে, কি কি আছে। আমি যদি কার্বন ডাইঅক্সাইডের অণুটা একটু নিয়ে আলোচনা করি, কারণ এটা আমাদের পরবর্তীতেই লাগবে, যে একটা অণুতে কতগুলো এবং কোন কোন পরমাণুগুলো আছে। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু একটি অণুতে একটি কার্বনের পরমাণু আছে, আর কি আছে না 2টি অক্সিজেনের পরমাণু আছে। এই 2টি অক্সিজেনের পরমাণু, একটি কার্বনের পরমাণু মিলিত হয়ে একটি কার্বন ডাই অক্সাইডের অণু গঠন হচ্ছে। ওকে, এরকম ভাবে তোমরা বাকিগুলোও বুঝতে পারছো। ওকে, যেমন একটা হাত, এই হাতে আমার 5টা আঙ্গুল আছে, তাহলে 5টা আঙ্গুল নিয়ে একটা হাত। তেমনই হচ্ছে কি, যে এখানে কার্বন ডাই অক্সাইডটা কিন্তু তোমার হচ্ছে 3টে, টোটাল পরমাণুর সংখ্যা হচ্ছে 3, একটা হচ্ছে কার্বন আর 2টো হচ্ছে অক্সিজেন পরমাণু। ওকে, তাহলে এইরকম করে প্রত্যেকটা অণুতে কিন্তু আমরা আলাদা আলাদা পরমাণুগুলো কিন্তু কাউন্ট করতে পারবো। এটা আমাদের পরবর্তীকালেই দরকার আছে। ওকে, এরপরে আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এইবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে একটি পরমাণুর মধ্যে, একটু আগে বলছিলাম একটি পরমাণুর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে, একটি পরমাণুর মধ্যে 2টি অংশ আমি বলে দিয়েছি অলরেডি। তো সেখানে হচ্ছে প্রোটন আর নিউট্রন একসঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস। তো এইখানে পরমাণুর কেন্দ্রতে থাকে প্রোটন প্লাস নিউট্রন, এরা আমরা জানি। এইখানে প্রোটনের সংখ্যা, যেটা টোটাল প্রোটনের সংখ্যা, যদি এখানে ধরি প্রোটনের সংখ্যাটাকে যদি আমরা পি ধরি, আর নিউটনের সংখ্যাটাকে যদি এন ধরি, তাহলে মানে টোটাল নিউটনের সংখ্যা ওই কেন্দ্রতে, তাহলে এটা আমরা বলতে পারি যে প্রোটন, এই যে জেড মানে কি, ভর সংখ্যা মানে কি, ভর সংখ্যা মানে এ। এই ভর সংখ্যাতে কি কি আছে, এখানে ভর সংখ্যাতে এতে যেটা আছে সেটা হচ্ছে প্রোটনকে যোগ করেছে নিউটনের সঙ্গে, এই দুটোকে মিলিত হয়ে যেটা হয় সেটাকে আমরা একসঙ্গে ভর সংখ্যা বলি। যেমন একটা উদাহরণ যদি বলি, যে এইখানে অক্সিজেন নিচে লেখা আছে 8, ওপরে লেখা আছে 16,
অর্থাৎ এখানে আমরা বুঝবো অক্সিজেনের মধ্যে প্রোটন প্লাস নিউট্রন যদি করি তাহলে টোটাল সংখ্যাটা দাঁড়াবে 16। এই কারণে আমরা তার ভর সংখ্যা বলি যে অক্সিজেনের ভর সংখ্যা হচ্ছে 16। কিন্তু এই যে নিচে যেটা আমরা লিখেছি জেড, এটাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা, আর এটাকে বলে অ্যাটমিক নাম্বার বলে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে বাংলার সঙ্গে সঙ্গে না সব সময় আমরা ইংলিশ টার্মগুলো কিন্তু পড়ে রাখবো। এখানে যদি আমরা ইংলিশ টার্মগুলো না পড়ি, না শিখি, তাহলে কিন্তু তোমরা যখন পরবর্তীকালে মানে জেইর জন্য বা নিটের জন্য ভালো কোনো এক্সামের জন্য প্রিপারেশন নেবে, তখন সব ভালো ভালো বইগুলো দেখবে সব ইংলিশে, ঠিক আছে? এনসিইআরটি আমাদেরকে ফলো করতে হবে। সেই কারণে কি করতে হবে, আমাদের প্রত্যেকটা ইংলিশ টার্মগুলোকে মনে রাখতে হবে, মানে বলতে হবে, শিখতে হবে আস্তে আস্তে ধীরে ধীরে। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে ভর সংখ্যা নিয়ে। ভর সংখ্যাতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রনকে যোগ করব পরমাণুর মধ্যে, যেটা হবে সেটাই হচ্ছে তার ভর সংখ্যা। যেমন তোমার হচ্ছে এইখানে যদি নিচে যেটা আবার বলি যে পারমাণবিক সংখ্যা নিয়ে পরে লাস্টে বলছিলাম যে পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসে কতগুলো প্রোটন আছে, শুধু জাস্ট প্রোটন সংখ্যাটুকুকে আমাকে ক্যালকুলেশন করতে হবে, দেখতে হবে, গুনে গুনে দেখবো কটা প্রোটন আছে সেটা লিখবো, সেটাই হয়ে গেল তার মানে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার। ওকে, তাহলে অ্যাটমিক নাম্বারটা হচ্ছে নিচে আমরা লিখবো, আর ওপরে মানে প্রোটন প্লাস নিউট্রন দুটোকে যোগ করে আমরা ওপরে লিখি। ওকে, তাহলে এই হচ্ছে গল্প। তাহলে এতটুকু জানলে আমরা মোটামুটি প্রাইমারি যে কনসেপ্টটা দরকার আমাদের এতটুকু হয়ে গেল। এখন যদি আমি আবার এটা যদি বলি যে এটা হচ্ছে নিউট্রাল একটা পরমাণু, তাহলে এখানে বুঝতে হবে যে একটা প্রোটনের যে চার্জ আর একটা নিউট্রনের ইলেকট্রনের চার্জ সমান। একটা ইলেকট্রনের চার্জ কত, 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। ওকে, একটা প্রোটনের চার্জ হচ্ছে প্লাস এইটা, আর একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস এইটা। তাহলে আমার এটা হচ্ছে একটা প্রোটনের চার্জ, আর একটা ইলেকট্রনের চার্জ তাহলে কি হবে, এটাই কিন্তু মাইনাস হবে। ওকে, তাহলে দেখতে পেলাম আমরা যে এইটাকে আবার পজিটিভ 1 একক চার্জ ধরি আমরা, আর এইটাকে এই একই জিনিস 10⁻⁻19 কুলম, এইটাকে আমরা ধরি -1 একক চার্জ। ইলেকট্রনের জন্য -1 একক, প্রোটনের জন্য আমরা ধরি এটাকে টোটালে আমরা 1 একক চার্জ ধরি। ওকে, তাহলে এটা যদি টোটাল পরমাণুটা যদি নিউট্রাল কন্ডিশনে থাকে, তার মানে হচ্ছে প্রোটন যে কটা থাকবে ইলেকট্রন কিন্তু সেই কটাকেই থাকতে হবে, তবেই নিউট্রাল থাকবে। ওকে, তাহলে আমাদের যদি এরকম একটা পরমাণু দিয়ে দেই, তোমরা ক্লাস 10এও এই জিনিসটা পড়েছো যে একটা পরমাণু তোমাদেরকে দিয়ে দিল যে ধরো সোডিয়াম 11 আর ওপরে হচ্ছে 23। এখন তোমাকে বলা হলো যে টোটাল প্রোটনের সংখ্যা কত, এটা ক্যালকুলেশন করো, টোটাল নিউট্রনের সংখ্যা কত, এটা ক্যালকুলেশন করো, বা এবং তোমাকে বললো টোটাল ইলেকট্রনের সংখ্যা কত, এটা তুমি ক্যালকুলেশন করো কত কত হবে। তাহলে আমি এবার কি দেখবো, এইটাকে এক্স এর সঙ্গে মিলাবো আমরা, এই যে এটা দেয়া আছে সংকেতটা দেয়া আছে সেটাকে এক্স এর সঙ্গে মিলাবো। এই এক্স মানে কি, সোডিয়াম হতে পারে, ভিন্ন ভিন্ন পরমাণুর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হবে, যেমন ক্লোরিনের জন্য হয় তাহলে সিএল হবে, কার্বনের জন্য হয় তাহলে এক্স এর পরিবর্তে আমরা কার্বন ইউজ করবো। ওকে, তাহলে আমরা কোনো একটা সংকেত থেকে বলে দিতে পারবো যে ওই পরমাণুতে প্রোটন কটা আছে, নিউট্রন কটা আছে, ইলেকট্রন কটা আছে, এগুলো কিন্তু আমরা বলতে পারবো। যেমন প্রোটনের সংখ্যা, তাহলে এখন কি হবে, আমরা যেটা লিখেছিলাম যে পরমাণু ক্রমাঙ্ক, এখানে আবার একবার আসি, পরমাণু ক্রমাঙ্ক যেটা ছিল বা পারমাণবিক সংখ্যা যেটা ছিল, ঠিক আছে, সেইটা হচ্ছে জেড দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম, নিচের দিকে লিখেছিলাম এটা শুধুমাত্র প্রোটন সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। দ্যাটস ওয়াই এখানে আমরা বলতে পারি যে নিচে যেহেতু 11 লেখা আছে, তার মানে হচ্ছে প্রোটন সংখ্যা হচ্ছে 11, অর্থাৎ প্রোটন 11 মানে 11টা প্রোটনই আছে এখানে, তার জন্য আমরা নিচে 11 লিখেছি। ওকে, আর ওপরে লিখেছি কত, 23, তার মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন এই দুটো মিলিত হয়ে কতটা আছে, 23 আছে। ওকে, আমি প্রোটন প্লাস নিউট্রন এই দুটো মিলিত কত করেছিলাম, এখানে যেরকম 16 করেছিলাম, তাহলে প্রোটন প্লাস এখানে আমরা দেখতে পাবো এ ইজ ইকুয়াল টু শুধুমাত্র n প্লাস পি, তারপর টোটাল নাম্বার অফ প্রোটন, টোটাল নাম্বার অফ নিউট্রন। আর এখানে যদি দেখি পারমাণবিক ভর সংখ্যা, শুধুমাত্র এইটা এ মানে জেড মানে হচ্ছে এটা শুধুমাত্র প্রোটনের সংখ্যা। তাহলে এখন নিউট্রনের সংখ্যা যদি আমরা বার করতে চাই তাহলে কি করতে হবে, নিউট্রনের সংখ্যা বার করতে চাইলে এখানে শুধু একবার যদি তাকাই, এখানে আছে প্রোটন প্লাস নিউট্রন, এখানে আছে শুধুমাত্র প্রোটন, তাহলে এইটা থেকে যদি এটাকে বাদ দেই তাহলে কি হবে, প্রোটন প্রোটন কেটে যাবে, নিউট্রনটা পড়ে থাকবে। তার মানে আমি যদি নিউট্রন সংখ্যা বার করতে চাই, নাম্বার অফ নিউট্রন, তাহলে যেটা করতে হবে এ থেকে জেড কে বাদ দিতে হবে আমাকে। এতে আছে নিউট্রন প্লাস প্রোটন, আবার জেডে আছে কি শুধুমাত্র প্রোটন, তাহলে এইটা থেকে যদি এটা বাদ দিই তাহলে নিউট্রন পড়ে থাকে, এই কারণে আমরা লিখবো এটা। তাহলে আমরা ওপরের থেকে যদি নিচেরটা বাদ দিই তাহলে আমরা নিউট্রন পেয়ে যাব। তার মানে আমরা এখানে কি করছি, 23 মাইনাস হচ্ছে 11, তার মানে এটা কত পেলাম আমরা, 12। ওকে, তাহলে 12টা হচ্ছে নিউট্রন আমরা এখানে পেয়ে গেলাম। ইলেকট্রন কটা থাকবে, ইলেকট্রন আমরা জানি একটা নিউট্রাল পরমাণুর জন্য যে কটা প্রোটন থাকবে এক্স্যাক্টলি সেই কটাই ইলেকট্রন থাকবে। তার মানে হচ্ছে এখানে যদি 11 সংখ্যক প্রোটন থাকে তাহলে ইলেকট্রনের পরিমাণটা কিন্তু 11 হবে। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম। এরপরে তোমরা মানে
তোমরা নিজেরা একটা করে দেখবে যে ইউরেনিয়াম যেরকম, যেখানে প্রকৃতিতে আমি বলেছি যে সব থেকে বড় যে পরমাণু যার কেন্দ্রতে 92খানা প্রোটন রয়েছে, তাহলে তাকে যদি এই পরমাণুটাকে যদি দেখি তাহলে নিচে লেখা আছে 92, ওপরে লেখা আছে 235। এবার তোমরা নিজেরা করে আমাকে দেখাবে যে এইখানে প্রোটন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত আর ইলেকট্রন সংখ্যা কত। এইটা তোমাদের বাড়ির কাজ। ওকে, তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে এইটা আমাকে জানাবে। ওকে, আচ্ছা তাহলে এবার আমরা পরের স্লাইডে চলে আসি। এবার আমরা চলে আসবো আইসোটোপের ধারণা। তাহলে পরমাণু সম্পর্কে কিন্তু আমাদের ধারণা ক্লিয়ার হয়েছে আশা করি। পরমাণুর মধ্যে কি কি থাকে, পরমাণুর মধ্যে যে পরমাণু ক্রমাঙ্ক কি সেটা আমরা মানে জেড দিয়ে দেখেছিলাম। তারপরে আমরা দেখেছিলাম পরমাণু এ বলতে কি বোঝায়, অ্যাটমিক ওয়েট যেটাকে বা অ্যাটমিক মাস যেটাকে বলা হয়েছিল, ভর সংখ্যা বলা হয়েছিল, সেটা সম্পর্কে আমাদের ধারণা হয়েছে। তো এটা আমাদের আরও ধারণা পরিষ্কার করা প্রয়োজন, এটা যে কোনো একটা ধরো দুটো পরমাণু, তো দুটো পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা একই আছে, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে ওই পরমাণু দুটো কিন্তু একই মৌলের। ওকে, একই মৌলের। তো এটাও হতে পারে যে মৌল একই কিন্তু তাদের ভর আলাদা আলাদা হতে পারে। তাহলে এই কারণে কি হচ্ছে, অনেকগুলো পরমাণুর মধ্যে অনেকগুলো রিলেশন আমরা কিন্তু দেখতে পাবো। তার মধ্যে এমন একটা হচ্ছে যে আইসোটোপ। আইসোটোপ কাকে বলে তোমরা অনেকেই জানো, যারা জানো তারা স্কিপ করতে পারো এবং যারা জানো না তারা একটু দেখে নাও। আইসোটোপ হচ্ছে এমন ধরনের পরমাণু, দুটি পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক একই, যেমন হচ্ছে হাইড্রোজেন আর ডয়টেরিয়ামের কথা যদি আমরা বলি, হাইড্রোজেন 1 লেখা হয় আর ডয়টেরিয়াম 1 লেখা হয়। অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি নিচের দিকে যেটা আছে সেটা হচ্ছে 1 অর্থাৎ এই সংখ্যাটা কিসের সংখ্যা তোমরা একটু আগে দেখলে, এই সংখ্যাটা হচ্ছে প্রোটনের সংখ্যা, নাম্বার অফ প্রোটন। তার মানে এর নিউক্লিয়াস আছে একটাই মাত্র প্রোটন আছে। আর এখানেও দেখতে পাচ্ছি ডয়টেরিয়ামের নিচে কি লেখা আছে 1, তার মানে এখানেও কি আছে একটা প্রোটন আছে। অর্থাৎ প্রোটন কিন্তু দুটো পরমাণুতেই সমান। ঠিক আছে, তার মানে এটা বেসিক্যালি বলতে পারি যে এই দুটি পরমাণু একই মৌলের পরমাণু, ভিন্ন কিন্তু নয়। কিন্তু ওপরে যদি তাকায় আমরা দেখবো যে এই মৌলের পরমাণুতে কি আছে, এখানে দেখি যদি ওপরে দেখি তো ভর সংখ্যা কিন্তু 1, অর্থাৎ এখানে প্রোটন প্লাস নিউট্রন মিলিত হয়ে 1। কিন্তু আগেই আমরা দেখলাম এখানে প্রোটন একটা আছে, তার মানে নিউট্রন নেই। তাহলে এইটাই সারা বিশ্ব মহাবিশ্বে একটা পরমাণু যেখানে কিনা কোনো নিউটনের কণা নেই, একটাই পরমাণু বিশ্বতে যার নিউক্লিয়াসে কোনো নিউটনের কণা নেই। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা দেখি যে এই মৌলের পরমাণুতে ওপরে আছে 2, নিচে আছে 1, তার মানে প্রোটন সংখ্যা 1 আর নিউটন সংখ্যা হচ্ছে প্রোটন প্লাস নিউটন, এই টোটালটা মিলিত হয়ে হচ্ছে 2। তার মানে এদের যেটা আমরা দেখতে পেলাম ওভারঅলি, এদের পরমাণু ক্রমাঙ্ক 1 হলেও ভর সংখ্যা কিন্তু আলাদা, অর্থাৎ এখানে নিউটন সংখ্যা কিন্তু আলাদা আছে। এই কারণে অ্যাকচুয়ালি ভর সংখ্যাটা আলাদা আসছে। এবার যদি দুটি পরমাণু, যে কোনো দুটি পরমাণু, তাদের যদি পরমাণু ক্রমাঙ্ক 1 হয় কিন্তু পারমাণবিক ভর যদি আলাদা হয়, তাহলে এই পরমাণু দুটিকে পরস্পরের আইসোটোপ বলবো আমরা, পরিষ্কার কথা। ওকে, তাহলে যদি তোমরা একটু যদি ফাস্ট মনে হয় তাহলে তোমরা আবার রিপিট করতে পারো, বাট এটাকে এভাবেই বুঝবে যে ওপরে যদি আলাদা হয় নিচে যদি সেম হয় তাহলে পরিষ্কার কথা এটা হচ্ছে আইসোটোপ হবে। ওকে, যেমনটা আমরা এখানে যদি দেখি, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, তোমরা দেখতে পারো এখানে যে এটা হচ্ছে কার্বনের পরমাণু, এটা হচ্ছে C12 আর এটা হচ্ছে C14। এখানে আমরা দেখতে পাবো যে সি মানে কার্বন, এখানে নিচেরটা 6 ওপরে আলাদা 12 আছে, এখানে 14, তাহলে কি হচ্ছে ওপরটা আলাদা হচ্ছে। তার মানে এই পরমাণু সম্পূর্ণ আলাদা কিন্তু একই মৌলের পরমাণু, তার মানে এটার কি হবে, আইসোটোপ হবে। ওকে, তাহলে চলো পরের কনসেপ্টে। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি আইসোবার। ওকে, আইসোবার মানে হচ্ছে এর আগে যেটা দেখলাম সেটা কি দেখলাম, এর আগে যেটা দেখলাম যে দুটি পরমাণুর মধ্যে পরমাণু ক্রমাঙ্ক ছিল সেম। এখন আমরা যেটা দেখবো যে ওপরে যেটা লিখেছিলাম আমরা পারমাণবিক পরমাণু ভর যেটা ছিল, ঠিক আছে, ভর সংখ্যা সেটা কিন্তু সেম হবে, একই হবে, আর নিচেরটা হচ্ছে আলাদা হবে। আচ্ছা, এবার আইসোবারের একটা আমরা উদাহরণ দেখে নেব। ঠিক আছে, তা আইসোবারের উদাহরণ কি, আমরা একটু আগেই বললাম যে ওপরে যেটা আছে অর্থাৎ অ্যাটমিক ওয়েট, ঠিক আছে, ভর সংখ্যা সেইটা সমান হবে, নিচেরটা আলাদা হবে, অর্থাৎ প্রোটন সংখ্যা কিন্তু আলাদা হবে এখানে। তার মানে পরিষ্কার বিষয়, দুটি মৌল কিন্তু ভিন্ন ভিন্ন হবে। আগের দুটি মৌল ছিল একই মৌলের পরমাণু, বাট এইখানে দুটো পরমাণু হচ্ছে ভিন্ন মৌলের পরমাণু। ওকে, এবং তাদের ভর সংখ্যা কিন্তু সমান হবে। উপরে দেখো এখানে 40, আর্গনের 40, এখানে ক্যালসিয়ামের 40, কিন্তু এদের আর্গনের হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 18 আর ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 20 বা 20, তাহলে এই দুটো হচ্ছে আলাদা। এই ধরনের যদি সম্পর্ক দেখতে পাই আমরা যে দুটি পরমাণুর মধ্যে এরকম রিলেশন আছে, তাহলে একটা আর একটার কি হবে, আইসোবার হবে। ওকে, আচ্ছা, আমরা আইসোবার আর একটু আগে কি পড়লাম,
একটু আগে পড়লাম আমরা আইসোটোপ, দুটোর মধ্যে যদি পার্থক্য একটু করার চেষ্টা করি তাহলে তোমরা সহজে এই দুটোকে মনে রাখতে পারবে। আগেটা জায়গায় একটা উদাহরণ আমরা নিয়েছিলাম, সেখানে নিয়েছিলাম হাইড্রোজেন নিয়েছিলাম আর ডয়টেরিয়াম, এবং আর একটা উদাহরণ তুমি নিতেই পারো ট্রিসিয়াম বা ট্রিটিয়াম। ওকে, তাহলে এইখানে ছিল 1 এখানে ছিল 1 2 এখানে ছিল 1 3। ওকে, তাহলে এই একদম পরিষ্কার দেখো। এখানে যদি সিম্পল দেখতে চাও তাহলে দেখবে যে আইসো বার যেটা সেখানে কিন্তু ওপরের দিকটা সমান আছে আর নিচের দিকটা আলাদা, কিন্তু যদি তুমি দেখো আইসোটোপ যদি দেখো বা সমস্থানিক দেখো তাহলে তুমি দেখবে যে নিচেরটা সেম আছে ওপরটা আলাদা আছে। ওকে, তাহলে একটা দুটো উদাহরণ তুমি পাশাপাশি যদি লেখো তাহলে অনায়াসে এটা কিন্তু বোধগম্য হবে। ওকে, আচ্ছা, এরপরে তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আইসোটোন। ওকে, আইসোটোন মানে কি? আইসোটোন মানে হচ্ছে দুটি পরমাণু যাদের হচ্ছে কি নিউটন সংখ্যাটা সমান হবে, অন্য কিছু নয়, নিউটন সংখ্যাটা সমান। তাহলে আমরা দু জায়গাতে নিউটন সংখ্যা ক্যালকুলেশন করব, পরিষ্কার কথা। এখানে যদি নিউটন সংখ্যা ক্যালকুলেশন করি তাহলে কিভাবে পাবো? একটু আগে আমি দেখালাম যে নিউটন সংখ্যা ক্যালকুলেশন করতে গেলে ওপরটা থেকে নিচেরটাকে বাদ দিতে হয়। তাহলে আমি যদি ওপরটা থেকে যদি নিচেরটাকে বাদ দিই তাহলে দেখো কতটা হচ্ছে, 2 থেকে 1 বাদ দাও তাহলে টোটাল হচ্ছে 1। তার মানে হচ্ছে এখানে একটা নিউটন আছে, আর এখান থেকে তুমি ওপরটা থেকে যদি নিচেরটা বাদ দাও তাহলে কত হবে? 3 - 2, এখানেও তুমি পাবে 1। অর্থাৎ নিউটন সংখ্যা দুটি পরমাণুতে কিন্তু সেম। যদি দুটি পরমাণুতে নিউটন সংখ্যা সমান হয় তাহলে আমরা একে অপরের এই দুটোকে বলবো আইসোটোন। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে আসি আইসোডায়াফারে। তাহলে আইসোডায়াফার মানে এখানে আমি শর্টে লিখে রেখেছি যে নিউটন থেকে যদি প্রোটন সংখ্যাটাকে বাদ দিই তাহলে যেটা আসবে, এই ক্ষেত্রেও কিন্তু নিউটন থেকে প্রোটন সংখ্যাটা মানে নিউটন এবং প্রোটন সংখ্যার যে অন্তর মানে পার্থক্য সেটা কিন্তু একই আসবে। দুটো পরমাণুর ক্ষেত্রে যদি এই ঘটনাটা ঘটে যে এর নিউটন ও প্রোটন সংখ্যার পার্থক্য, এরও কিন্তু নিউটন এবং প্রোটন সংখ্যার পার্থক্যটা একই যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো এটার আইসোডায়াফার। ওকে, চলো আমরা উদাহরণের সাহায্যে এটা দেখে নিই। তাহলে একটু আগে যেটা আমরা ক্যালকুলেশন করছিলাম যে কোনো একটা পরমাণু যদি দেয়া থাকে সেখানে প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা অনায়াসেই কিন্তু আমরা এটা বার করতে পারি। তাহলে এখানে যদি আমরা দেখি তো প্রোটন সংখ্যা কত, আমরা দেখলাম প্রোটন সংখ্যা হচ্ছে এখানে 92, আর নিউটন সংখ্যা কত, এইটা থেকে এটা বাদ দিতে হবে তাহলে আমাকে, ঠিক আছে? এটা বাদ দিতে হলে কত হচ্ছে? 146। ওকে, তাহলে এই দুটোর মধ্যে যদি পার্থক্য নেই আমরা, তাহলে নিউটন থেকে যদি প্রোটনটাকে বাদ দিই, প্রোটনের সংখ্যাটাকে, তাহলে আমরা কত পাবো এখান থেকে? তাহলে এখানে পাবো আমরা 54। ওকে, 54 পেলাম। তাহলে নিউটন এবং প্রোটনের সংখ্যার যে পার্থক্য এটা হলো 54। আর এর ক্ষেত্রে যদি আমরা বার করি প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা হচ্ছে 90 এবং নিউটন সংখ্যা কত হবে এখান থেকে? তাহলে এটা থেকে এটা বাদ দিতে হবে আমাদের। ওকে, তাহলে এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে এটা হচ্ছে 144। তাহলে এটা যদি এইটা থেকে আবার এটা বাদ দিই তাহলে কি হবে? মানে নিউটন এবং প্রোটন সংখ্যা যদি পার্থক্য করি সেই ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে আসবে, নিউটন প্লাস মাইনাস প্রোটন যদি করি আমরা, এটা থেকে এটা বাদ দাও, এই ক্ষেত্রেও চলে আসবে 54। অর্থাৎ এখানে দুটো উদাহরণ থেকে আমরা কি দেখতে পেলাম? পরিষ্কার ডেটা দেখাচ্ছে এটা যে নিউটন এবং প্রোটনের যে সংখ্যার যে অন্তরফল বা পার্থক্য সেইটা কিন্তু দুটো পরমাণুর ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। এইটা একটু তোমরা কারেকশন করে নেবে, সেটা হচ্ছে কি এটা থোরিয়াম হবে, থোরিয়াম মানে TH। ওকে, আচ্ছা, তাহলে আমরা আইসোডায়াফার কি সেটা আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম। ওকে, তোমরা চাইলে আর একটা দুটো উদাহরণ এটা দেখতে পারো। তাহলে পরে আমরা স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আইসোস্টার। তো আইসোস্টারটা কি আমরা এখানে শর্টে একটা লিখে রেখেছি, ঠিক আছে? আইসোস্টারটা হচ্ছে দুটি অণু, এটা কিন্তু অণু হবে, আগেরগুলো যত ছিল সবগুলো কিন্তু পরমাণু পড়েছিলাম আমরা, পার্থক্য এতটুকু এখানে, কিন্তু আগেরগুলো পরমাণু ছিল, এখানে হচ্ছে অণু। তাহলে এই অণুটা যদি লক্ষ্য করি তাহলে মানে মূল ভাবনাটা কি? না আইসোস্টারটা জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে দুটো অণু যেখানে কিনা পরমাণুর সংখ্যা সমান থাকবে। একটু আগে আমি শিখিয়েছি যে পরমাণু কিভাবে ক্যালকুলেশন করতে হয়। এই অণু যদি লক্ষ্য করি তাহলে আমরা কি দেখব? এইখানে দেখব আমরা যে একটা আছে কার্বনের পরমাণু আর দুটি হচ্ছে অক্সিজেন পরমাণু। তাহলে টোটাল পরমাণুর সংখ্যা কত? টোটাল পরমাণুর সংখ্যা হচ্ছে 3টি। এখানে যদি ক্যালকুলেশন করি যে দুটো নাইট্রোজেনের পরমাণু আছে এবং অক্সিজেনের পরমাণু হচ্ছে একটি, সেই কারণে টোটালটা হচ্ছে 3টি পরমাণু। তাহলে পরমাণুর সংখ্যা সমান হয়ে গেল, অণু দুটিতে পরমাণুর সংখ্যা জাস্ট সমান হবে। ওকে, এবং তারপরে যেটা হবে সেটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা সমান হবে। এই অণুতে যে টোটাল ইলেকট্রন সংখ্যা যা হবে এটাতেও হবে তাই। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করি, এখানে টোটাল ইলেকট্রনের সংখ্যা কত হবে? টোটাল ইলেকট্রনের সংখ্যা হচ্ছে, দেখো আমরা জানি যে কার্বন হচ্ছে 6 নাম্বার এলিমেন্ট, 6 নাম্বার পরমাণু, তার মানে 6টা প্রোটন আছে আর 6টা ইলেকট্রন আছে। তার মানে কার্বনের জন্য ইলেকট্রনের সংখ্যা কত? 6। অক্সিজেন, একটা অক্সিজেনের আমরা জানি একটা অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8, কারণ হচ্ছে প্রোটন সংখ্যা 8, তার মানে ইলেকট্রন সংখ্যাও 8। তাহলে একটা অক্সিজেন পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কত? 8টা। তাহলে এখানে কটা অক্সিজেন আছে? দুটো।
তাহলে টোটাল অক্সিজেনের টোটাল ইলেকট্রন সংখ্যা কত হবে? টোটাল হবে 8 দুগুণে 16। তাহলে এখানে টোটাল আমি অক্সিজেনের জন্য লিখলাম 16টা। ওকে, তাহলে টোটাল ইলেকট্রনের সংখ্যা কত হলো? এখানে টোটাল ইলেকট্রনটা সংখ্যা হচ্ছে 22টি। আমরা এবার ক্যালকুলেশন করব এই জায়গাটাতে যে ইলেকট্রন সংখ্যা সমান হচ্ছে কিনা, কারণ এটা যদি আইসোস্টার হতে হয় তো পরমাণুর সংখ্যাও সমান হতে হবে ওই অণু দুটিতে, এবং অণু দুটিতে ইলেকট্রনের সংখ্যাও কিন্তু আমাদের সমান দেখাতে হবে। তাহলে এখানে আমরা দেখি ইলেকট্রন কাউন্ট করে, আমরা জানি যে নাইট্রোজেন হচ্ছে 7 নাম্বার এলিমেন্ট, অর্থাৎ এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 7, স্বাভাবিকভাবে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7। তাহলে এখানে কটা ইলেকট্রন নাইট্রোজেন আছে? 2টি নাইট্রোজেন আছে, তাহলে 7 ইন্টু হচ্ছে 2, টোটাল হচ্ছে 7 দুগুণে 14খানা ইলেকট্রন। ওকে, তাহলে 14খানা এখানে ইলেকট্রন, আর এখানে অক্সিজেনের জন্য কটা ইলেকট্রন আমরা আগেই পড়লাম, সেটা হচ্ছে 8টা ইলেকট্রন। তাহলে টোটাল কত হলো? টোটাল হচ্ছে 14 আর 8, এখানে হচ্ছে টোটাল 22টি। ওকে, তাহলে আমরা যেটা দেখলাম এখানেও 22টি ইলেকট্রন, টোটাল ইলেকট্রন হচ্ছে 22টি, এখানেও হচ্ছে টোটাল ইলেকট্রন 22টি, এখানে পরমাণুর সংখ্যা হচ্ছে 3টি, এখানেও পরমাণুর সংখ্যা 3টি। আর দুটোই তো কনসেপ্ট আমাদের কাজে লাগবে যে দুটি অণুর মধ্যে পরমাণুর সংখ্যা সমান হতে হবে আর ইলেকট্রনের সংখ্যা সমান হতে হবে। এখানে সেটাই আমরা দুটো দেখতে পেলাম যে পরমাণুর সংখ্যাও সমান সমান 3টি করে, আবার ইলেকট্রন সংখ্যাও সমান সমান দেখলাম, এখানে 22টি ইলেকট্রন, ওখানেও 22টি ইলেকট্রন, অর্থাৎ এই দুটো তাহলে হচ্ছে আইসোস্টারের উদাহরণ। তাহলে আইসোস্টারটা কি সেটা আমরা এখান থেকে পরিষ্কার হলাম। ওকে, এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, ভিডিওটির পরবর্তী যে অংশটা এটা দেখার জন্য তোমরা প্লে স্টোরে গিয়ে তোমরা ইলিট অ্যাপসটি ডাউনলোড করো। ওকে, পরবর্তী যে পার্টটা আসছে সেখানে আমরা পারমাণবিক ভর সম্পর্কে মানে জানবো। ওকে, বিস্তারিতভাবে পারমাণবিক ভর কি জিনিসটা এটা আমরা জানবো। একটু আগে আমরা যখন ফার্স্ট পার্টে যখন আমরা বলছিলাম, আলোচনা করছিলাম যে একটি পরমাণু কিন্তু অতি ক্ষুদ্র, তাহলে তার সেই ক্ষুদ্র ভরটাকে আমরা কি করে মেজার করব? এটা আমাদের মানে স্বাভাবিক যে দাড়িপাল্লায় এখানে কিন্তু মেজার করা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে এত ক্ষুদ্র যে একটা পরমাণু, তার ভর যেহেতু এটা মেজার করা আমাদের পক্ষে অত সহজে সম্ভব নয়, তাহলে আমরা কি করব? এই পরমাণুর একটা পরমাণুর ভর আর একটা পরমাণুর ভরের তুলনা আমরা করব, এই তুলনা করে আমরা এটাকে বোঝার চেষ্টা করব। ওকে, আচ্ছা, পরমাণুর পারমাণবিক ভর কি সেটা আমরা জানার চেষ্টা করব। পারমাণবিক ভর হচ্ছে একটা পরমাণুর তুলনায় আর একটা পরমাণু কত গুণ ভারী, এইখান থেকে আমার মানে পারমাণবিক ভরের কনসেপ্টটা আসছে। ওকে, তাহলে পারমাণবিক ভরের যে বিভিন্ন স্কেল আছে, 3টে স্কেলের সাহায্যে তাকে আমরা মানে এক্সপ্লেন করতে পারি। তো একটা হচ্ছে কি হাইড্রোজেন স্কেল, দ্বিতীয় হচ্ছে অক্সিজেন স্কেল, তৃতীয় হচ্ছে কার্বন স্কেল। বর্তমানে কিন্তু যেটা লেটেস্ট সেটা হচ্ছে কার্বন স্কেল। এই কার্বন স্কেলের সাহায্যে আমরা একটা পরমাণুর পারমাণবিক ভরটাকে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, তাহলে পারমাণবিক ভরটা কি আরেকটু আমি আগে চলে যাচ্ছি। পারমাণবিক ভরটা হচ্ছে যে কোনো একটি মৌলের পরমাণু মানে একটা প্রমাণ মৌলের পরমাণুর তুলনায় যত গুণ ভারী। এখন প্রমাণ মৌল হিসেবে আমরা 3টে নেব, ফলে 3টে স্কেল পাওয়া যাবে। তাহলে পারমাণবিক ভরের বিভিন্ন স্কেলে আমরা ডেফিনেশনগুলো জেনে নেব পরে। ঠিক আছে, চলো আমরা জেনে নিই। আচ্ছা দেখো, আমি বলছি কি এখানে হাইড্রোজেন স্কেলে কোনো একটা মৌলের পারমাণবিক ভর কত হবে, তাহলে আমাকে প্রমাণ হিসেবে এখানে যেটা ধরতে হবে সেটা হচ্ছে হাইড্রোজেনের একটি পরমাণুর ভরকে। কোনো একটি মৌলের পরমাণু হাইড্রোজেনের একটি পরমাণুর তুলনায় যত গুণ ভারী হবে সেটাই হচ্ছে হাইড্রোজেন স্কেলে ওই মৌলের পারমাণবিক ভর। ওকে, তাহলে আমরা যদি এখানে দেখি তাহলে বিষয়টা একদম ভিজুয়ালাইজ হবে এবং ক্লিয়ার হয়ে যাবে। দেখো তোমরা, যেমনটা মানে এখানে বলা হয়েছে যে কোনো একটি মৌলের পরমাণু, যেমন এখানে ধরো সোডিয়ামের একটি মৌলের পরমাণু কি হচ্ছে, আমি তোমার হচ্ছে একদিকে চাপিয়েছি কি একটা সোডিয়ামের পরমাণু চাপিয়েছি, কিন্তু হাইড্রোজেনকে তাহলে এই দুটোকে সমান করতে গেলে কি করতে হচ্ছে, হাইড্রোজেন আমাকে চাপাতে হচ্ছে 23খানা। ওকে, তাহলে এখান থেকে পুরো পরিষ্কার যে সোডিয়ামের একটি পরমাণুর যে ভর, সেই ভরটা হচ্ছে হাইড্রোজেন একটি পরমাণু ভরের 23 গুণ। এই কারণে সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23। তাহলে আমরা এই সূত্রটাকে ভালোভাবে বুঝলাম। তাহলে আমরা পরের স্কেলটাতে চলে আসছি এবার। আচ্ছা, পরের স্কেলে চলে আসছি আমরা, অক্সিজেন স্কেলে আমরা দেখব। ওকে, অক্সিজেন স্কেলে কোনো একটা মৌলের পরমাণুর পারমাণবিক ভরটাকে কিভাবে ডিফাইন করব। এইখানেও খুব সিম্পল ব্যাপার যে আচ্ছা অক্সিজেনের কতগুলো আইসোটোপ আছে, এখানে আমরা সেটাকে একটু দেখে নিব। তো অক্সিজেনের যে আইসোটোপগুলো আছে সেগুলো কি, সেটা হচ্ছে অক্সিজেন 8-17, অক্সিজেন 8-16, অক্সিজেন 8-18। তা আমরা যেটা করব সেটা হচ্ছে অক্সিজেন 8-16 এই আইসোটোপটাকে নিয়ে আমরা কাজ করব। ওকে, তাহলে যেটা বলা হচ্ছে কোনো একটি মৌলের পরমাণুর ভর, ঠিক আছে, অক্সিজেনের একটি পরমাণুর 1/16 অংশের তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটাকে আমরা কি বলছি, ওই মৌলের পারমাণবিক ভর। ঠিক আছে, তাহলে
যদি আমি আবার ওই কনসেপ্টটা আগে চলে যাই, তাহলে দেখবো যে একটি পাল্লাতে আমরা কি রাখলাম, কোনো একটা মৌলের পরমাণু রাখলাম, ধরো এখানে সোডিয়ামই ছিল, ঠিক আছে, সোডিয়াম ছিল। আর একটাতে পাল্লাতে কি রাখলাম আমরা, আর একটা পাল্লাতে রাখছি কি, একটি অক্সিজেন পরমাণু রাখছি। অক্সিজেন পরমাণু কত অংশ, না অক্সিজেনের যা ভর, সেই ভরের 1/16 অংশ। তার ভর যদি আমি ধরি যে তার ভরটা হচ্ছে, অক্সিজেনের ভরটা হচ্ছে 16, 16-এর 1/16 অংশ মানে কত, 1। তাহলে আমাকে বুঝতে হবে যে অক্সিজেনের ভরের 1/16 অংশের তুলনায় সোডিয়াম কত গুণ ভারী হবে। তাহলে এখানে যদি লেখা থাকে যে সোডিয়াম 23 লেখা থাকে, তাহলে আমরা এটা পুরো পরিষ্কারভাবে বলতে পারবো যে একটি সোডিয়াম পরমাণুর ভর একটি অক্সিজেন 16 পরমাণুর ভরের 1/16 অংশের তুলনায় 23 গুণ ভারী হবে এটা। ওকে, 1/16 অংশের তুলনায় 23 গুণ ভারী। তাহলে এইভাবে আমরা এটাকে বোঝার চেষ্টা করব। আচ্ছা, এবার আমরা চলে আসছি কার্বন স্কেলে। তাহলে তিনটে স্কেলের মধ্যে আমরা দুটো পড়ে ফেলেছি অলরেডি, হাইড্রোজেন স্কেল এবং অক্সিজেন স্কেল। হাইড্রোজেনের স্কেলে পরিষ্কার বলা ছিল একটি হাইড্রোজেনের তুলনায়, ভরের তুলনায় যত গুণ ভারী হবে কোন একটি মৌলের পরমাণু, একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী হবে। অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কোন একটি মৌলের পরমাণু একটি অক্সিজেন পরমাণুর ভর যা তার 1/16 অংশের তুলনায় যত গুণ ভারী, সেটা ছিল অক্সিজেন স্কেলে। একই রকম ভাবে আমরা যেটা এখানে নেব সেটা হচ্ছে কি, একই রকম ভাবে কার্বন 12 স্কেলে আমরা দেখব। ঠিক আছে, কার্বন 12, এইটা হচ্ছে লেটেস্ট স্কেল। একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায়, একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী হবে। এই অক্সিজেনের ক্ষেত্রে সেটা কত ছিল, 1/16 অংশ ছিল। কার্বনের ক্ষেত্রে কত হবে, একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী হবে কোন একটি মৌলের পরমাণু, সেটাই কি হবে, তার পারমাণবিক ভর হবে। কোন স্কেলে, না কার্বন স্কেলে। তাহলে কার্বন আমরা যেহেতু 12 জানি, তাই আমরা 1/12 অংশ করব। অক্সিজেন জানি 16, তাহলে কি হবে, 1/16 অংশের তুলনায় হবে। এই কথাগুলো শুধু মাথায় রাখতে হবে, বিষয়টা একদমই একই, ঠিক আছে, আলাদা নয়। আচ্ছা, এরপরে যেটা পড়বো আমরা সেটা হচ্ছে গড় পারমাণবিক ভর। ওকে, গড় পারমাণবিক ভর মানে কি, আমরা যেটা জেনারেলি দেখে থাকি, যেরকম ধরো পারমাণবিক, এখন নেচারে তো একটা আইসোটোপ থাকে না কোনো একটা এলিমেন্টের, যেমন ক্লোরিন, যেমন হচ্ছে ক্লোরিনের দুটি আইসোটোপ আছে আমরা জানি, ঠিক আছে, একটা হচ্ছে 35 আর একটা ক্লোরিন হচ্ছে 37। তাহলে এই দুটো আইসোটোপ কিন্তু আমাদের প্রকৃতিতে বিলংস করে। এখন আমরা যদি পারমাণবিক ভরটাকে গড় নিয়ে আসতে চাই, তাহলে কি হবে, যে নেচারে যে রেশিওতে আছে সেই রেশিওটাকে কাজে লাগিয়ে এটাকে আমরা গড়টাকে বার করব। ওকে, তাহলে গড়টা কিভাবে বার করতে হবে, না এই গড় পারমাণবিক ভর বার করতে গেলে এই যে এখানে কি আছে, পারমাণবিক ভর আছে, এই পারমাণবিক ভরগুলোকে কত পার্সেন্টে আছে, ধরে নাও এইটা 75% আছে প্রকৃতিতে, আর এইটা হচ্ছে কত, না এইটা হচ্ছে 25% আছে। ঠিক আছে, এটা পার্সেন্টেজের দিক থেকে যদি দেখতে চাই তাহলে 25% আছে। তাহলে এবার যদি আমরা গড় করি তাহলে কি করতে হবে, না 35 ইন্টু এই পার্সেন্টেজটা নিতে হবে, 75 প্লাস এর পার্সেন্টেজ আর অ্যাটমিক ওয়েটটাকে গুণ করতে হবে, 37 ইন্টু হচ্ছে 25 মানে পার্সেন্টেজ, আর নিচে হচ্ছে 100। ওকে, এইটা যদি করি আমরা তাহলে যেটা দেখবো সেটা হচ্ছে 35.5। অর্থাৎ আমরা যেটা দেখছি এখানে যে ক্লোরিনের গড় আণবিক ভর যেটা পাওয়া গেল সেটা হচ্ছে 35.5। এখন গ্রামটা বলবো না, কারণ হচ্ছে পারমাণবিক ভরের এটা হচ্ছে একটা তুলনামূলক সংখ্যা, সুতরাং এখানে কিন্তু কোনো একক আসবে না। ওকে, চলো আমরা পরে এতে চলে যাই। আচ্ছা, এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে পারমাণবিক ভরের একক। ঠিক আছে, বা অ্যাটমিক মাস ইউনিট, যেটাকে সিম্পলি আমরা AMU এই আকারে লিখি। ওকে, তাহলে অ্যাটমিক মাস ইউনিটটা কি, এর আগে যেটুকু আমরা পড়েছিলাম পারমাণবিক ভরটা, সেইখানে কিন্তু যেটা দেখেছিলাম যে একটি পরমাণুর ভর কোনো একটি প্রামাণ্য পরমাণুর ভরের তুলনায় কত গুণ ছিল। ঠিক আছে, একটা প্রামাণ্য কোন একটি পরমাণুকে ভরকে একক ধরে নিয়েছিলাম, যেমন হাইড্রোজেনের ভরটাকে আমরা একক ধরে নিয়েছিলাম, দিয়ে কি করেছিলাম, একটা তুলনামূলক ভর বার করেছিলাম সেটা। তাহলে দুটোর ভরের রেশিও ছিল, এই কারণে কি ছিল, আমরা তুলনামূলক পাচ্ছিলাম, কিন্তু প্রকৃত ভর কিন্তু সেখানে পাচ্ছিলাম না। আমরা যদি প্রকৃত কোনো একটা মৌলের পরমাণু ভর পেতে চাই তাহলে যেটা করতে হবে, অ্যাটমিক মাস ইউনিট দিয়ে আমাদেরকে সেটা বার করতে হবে। ওকে, তাহলে অ্যাটমিক মাস ইউনিটটা কি, অ্যাটমিক মাস ইউনিটটা হচ্ছে যে একটি কার্বন পরমাণু, কোন কার্বন পরমাণু, এখানে হচ্ছে একটি কার্বন পরমাণু হচ্ছে সেটা কার্বন 12 পরমাণু, এর যে ভর তার 1/12 অংশের যতটুকু হচ্ছে সেটা হচ্ছে 1 mu। অর্থাৎ একটি কার্বন পরমাণুর ভর যেটা হবে তাকে 12 দিয়ে ভাগ করব, তাহলে যতটুকু পাবো সেটাই হচ্ছে 1 mu। এটাকে যদি আমরা বার করি তাহলে যেটা ক্যালকুলেশন করে পাওয়া যায় সেটা হচ্ছে এটা,
ঠিক আছে 1 AMU সমান সমান হচ্ছে 1.6605 × 10⁻⁻24 গ্রাম, ঠিক আছে 1 ইউনিট সমান। এটা কিভাবে ক্যালকুলেশন করা যায় একটু আমরা দেখলেই বুঝতে পারবো। যেমন ধরো যদি আমরা এই যে কার্বন 12 পরমাণু, এটা যদি অ্যাভোগাড্রো সংখ্যক নিই, আমরা অ্যাভোগাড্রো সংখ্যক মানে কি 6.022 × 10⁻23 এতটি যদি আমরা কার্বন 12 পরমাণু নিই, C12 এই পরমাণু নিই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি, আমরা যদি দেখি যে অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন পরমাণু যদি নিই তাহলে তার টোটাল যে ভরটা পাওয়া যাবে সেটা হচ্ছে 12 গ্রাম। ওকে, তাহলে একটি কার্বন পরমাণুর ভর তাহলে কত হবে, একটি কার্বন পরমাণুর ভর কত হবে, তাহলে এটাকে তাহলে আমাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে 12কে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে আমাকে ভাগ করতে হবে। ওকে, তাহলে 6.022 × 10⁻20 এটাকে যদি আমরা ভাগ করি, ঠিক আছে এত গ্রাম, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এই সংখ্যাটা, অর্থাৎ 1.6605 × 10⁻⁻24 গ্রাম। ওকে, এটা হচ্ছে সিজিএসএ। তাহলে আমরা যদি এসআই বার করতে চাই তাহলে তাকে কেজিতে কনভার্ট করতে হবে। কেজিতে কনভার্ট করতে হলে কি হবে, এখানে আরো তোমার হচ্ছে 1000 দিয়ে ভাগ হবে, 6605 × 10⁻⁻27 এত গ্রাম পাবো। এটা হচ্ছে এসআইএ, ঠিক আছে, এটা হচ্ছে সিজিএসএ, আর এটা হচ্ছে এসআই সিস্টেমে। তাহলে যখন যেটা আমাদের প্রয়োজন হবে, অর্থাৎ অঙ্ক করার ক্ষেত্রে আমরা দেখব যদি আমাদের এসআই প্রয়োজন হয় তাহলে আমরা নিচেটা ইউজ করবো, আর যদি সিজিএস প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা উপরটা ইউজ করবো। ওকে, চলো পরের স্লাইডে আমরা চলে যাই। আচ্ছা চলো তাহলে আমরা নতুন যে টপিকসটা সেটা হচ্ছে আণবিক ভর, এটা আমরা পড়ি, বা আণবিক গুরুত্ব বা মলিকুলার ওয়েট। ওকে, তাহলে মলিকুলার ওয়েটটা কি, যে কোনো একটা মলিকিউল, আমরা জানি মলিকিউল যেরকম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, একটা কার্বন ডাইঅক্সাইড নিতে পারি, একটা মলিকুল, জলের একটা মলিকুল বা ক্লোরিনের একটা মলিকুল, এই মলিকুল একটা অণুর যে ভর, ঠিক আছে, একটা অণুর যে ভর সেটা একটা প্রামাণ্য কোনো একটা পরমাণুর ভরের তুলনায় যতগুণ ভারী। আগেরটা যেমন বলেছিলাম পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর ছিল, এখন বলছি কোনো অণুর ক্ষেত্রে, তাহলে এটা হচ্ছে আণবিক ভর। ওকে, মলিকুলার ওয়েট, তার মানে এখানে একটা অণুর কথা চিন্তা করছি, আর আগে চিন্তা করেছিলাম একটা পরমাণুর কথা। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা অণুর ভর নিয়ে কথা বলবো, যে কোনো একটি মৌলের বা যৌগের অণু একটি কার্বন, আমরা কার্বন স্কেলে দেবো, অবশ্যই কার্বন স্কেলে করবো, বাকি দুটো করার কোনো দরকার নেই। কারণ হচ্ছে কি, যে কার্বন স্কেলটা হচ্ছে লেটেস্ট স্কেল, এটা দিয়ে আমরা করে থাকি, ঠিক আছে, এই কারণে আমরা আগে দুটো আর করার দরকার হবে না। তাহলে কার্বন স্কেলে কোনো একটা মৌলের, কোনো একটা যৌগ বা মৌলের আণবিক ভরটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবো, বা মলিকুলার ওয়েটটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবো, বলবো কোনো একটি মৌল বা যৌগের মানে একটি অণুর ভর একটি কার্বন 12 পরমাণুর ভরের 1/12 তুলনায় যতগুণ ভারী। এই এক্স্যাক্টলি কথাটা আগে আমরা বলেছি কার্বন 12 স্কেলে, বলেছি একটি কার্বন পরমাণু যা ভর তার 1/12 তুলনায় যতগুণ ভারী হবে। ওইখানে ছিল পরমাণু, এখানে হচ্ছে শুধু অণু। তাহলে আবার বলছি, একটি অণুর আণবিক ভর কিভাবে বলবো, একটি যৌগ বা মৌলের একটি অণুর ভর একটি কার্বন পরমাণু ভরের 1/12 তুলনায় যতগুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটাকে কি বলবো আমরা, আণবিক ভর, ওই মৌলের আণবিক ভর। ওকে, তাহলে হয়ে গেল। যেমন একটা উদাহরণ এখানে যদি ধরি, এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এর আণবিক ভর হচ্ছে 44, তার মানে হচ্ছে কি, যদি আমরা দেখি যে একটি কার্বন ডাইঅক্সাইডের যে একটা অণুর যে ভর হবে সেটা কত হবে না, কার্বন ডাইঅক্সাইডের অণুর যে ভর সেটা হচ্ছে একটি কার্বন পরমাণুর ভরের 1/12 তুলনায় 44 গুণ বেশি হবে। ওকে, 44 গুণের সঙ্গে সমান হবে। তাহলে এই কারণে এর আণবিক ভরটা হচ্ছে কিন্তু 44। ওকে, তাহলে এইটা গেল আণবিক ভর। আচ্ছা, এরপরে যে টপিকসটা আমরা পড়বো সেটা হচ্ছে গ্যাসের পরম ঘনত্ব, গ্যাসের বাষ্প ঘনত্ব, যেটা আমরা ডি দিয়ে রিপ্রেজেন্ট করি। তারপরে পড়বো আমরা মোলার মাস সম্পর্কে আইডিয়া নেব, এবং মোল কনসেপ্ট সম্পর্কে বিশদে আলোচনা করব। ঠিক আছে, এই কনসেপ্টগুলো যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা প্লে স্টোরে গিয়ে ইলিট অ্যাপসটি ডাউনলোড করো এবং তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে করে এই লেকচারগুলো খুব সহজে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে যেতে পারে। ওকে, থ্যাংক ইউ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।